হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পর্ষদের যে 268 পেজ আছে তার যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন আছে হচ্ছে কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক। সেখানে যে অপশনগুলি ছিল তার মধ্যে এলপিজি যে আছে তার তাপন মূল্য ছিল হচ্ছে সর্বাধিক। ঠিক আছে, এলপিজি তাপন মূল্য কত হয়? 50,000 কিলোজুল পার কেজি। সেকেন্ড কোশ্চেন আছে হচ্ছে কোনো আদর্শ 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে। এবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেখানে এন হচ্ছে আমরা মোল সংখ্যা বলা হয়। ঠিক আছে, একে বলা হচ্ছে কি মোল সংখ্যা। তাহলে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য পিভি এর মান চেয়েছে। আমরা জানি কি 1 মোল কোনো গ্যাসের আয়তন কি হয়? 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার কোনো গ্যাসের আয়তন হয় হচ্ছে হলো 22.4 লিটার আয়তনের কোনো গ্যাসের মোল সংখ্যা হয় হচ্ছে হলো 1 মোল। তাহলে 11.2 লিটার গ্যাসের মোল সংখ্যা কত হবে? 1/22.4 ইন্টু 11.2। তাহলে এটা কত হচ্ছে? এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/2। এবার 1/2 মানে হচ্ছে কত দাঁড়ায়? 0.5। তাহলে যতগুলো অপশন আছে তার মধ্যে এই সূত্রটি কী হবে? যে পিভি ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু আর টি, অর্থাৎ অপশন সি হবে হচ্ছে হলো সঠিক উত্তর, 0.5 আর টি। এরপরে কোশ্চেন আছে হচ্ছে কোনটিতে সর্বাধিক সংখ্যক অণু আছে। এবার এখানে দেওয়া ছিল কি কি? 7 গ্রাম N2, 18 গ্রাম NO2, 16 গ্রাম O2 আর 2 গ্রাম হচ্ছে H2। এবার N2 আমরা জানি কত, ওর আণবিক ভর হয় হচ্ছে হলো 2 ইন্টু 14, অর্থাৎ প্রত্যেকটি নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 করে, আর দুটো যেহেতু আছে তাই টোটাল কত হবে? 14 দুগুণে 28 গ্রাম। এবার 28 গ্রাম মানে হচ্ছে দাঁড়ায় 28 গ্রাম করলে হয় হচ্ছে হলো 1 মোল N2। তাহলে এখানে দেওয়া আছে কত? 7 গ্রাম। 28 গ্রাম মানে 1 মোল, তাহলে 7 গ্রাম হলে কত হবে? 1/28 গুণ হচ্ছে 7, তাহলে কত হচ্ছে? 0.25। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.25 মোল। আর তারপরে কি দেওয়া আছে? 18 গ্রাম NO2। এবার NO2 আণবিক ভর কত দাঁড়াবে? NO2 আণবিক ভর দাঁড়াবে হচ্ছে হলো 14 প্লাস 2 ইন্টু হচ্ছে 16, অক্সিজেনের কত? 16। তাহলে 16 দুগুণে 32, 32 আর 14তে হচ্ছে হলো তো প্লাস হচ্ছে 32, 4 5 6, 3 আর 1 4, তাহলে হচ্ছে হলো 46 গ্রাম। এবার 46 গ্রাম মানে হচ্ছে 1 মোল NO2, তাহলে দেওয়া আছে হচ্ছে 18 গ্রাম, তাহলে কত হচ্ছে? 1/46 গুণ হচ্ছে হলো 18। তাহলে বোঝাই যাচ্ছে যে এটাও যদি আমরা কাটাকাটি করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 23, মানে হচ্ছে 9। তাহলে এটাও বোঝা যাচ্ছে কি 9/23, অর্থাৎ 0.39 এরকম দাঁড়াবে। 9/23 মানে 0.39 মোল, এটাও কি অনেকটা কম বোঝাচ্ছে। এরপরে আছে হচ্ছে 16 গ্রাম O2। 16 গ্রাম O2 মানে আমরা জানি কি O2-র যে আণবিক ভর সেটা দাঁড়ায় হচ্ছে 32 গ্রাম, কারণ 2 ইন্টু 16 মানে 32 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন মানে কত হবে? 0.5 মোল, 0.5 মোল। আর কি দেওয়া হচ্ছে? 2 গ্রাম হাইড্রোজেন। এবার 2 গ্রাম হাইড্রোজেন মানে হাইড্রোজেনের মোল আণবিক ভর আমরা কত জানি? 2 ইন্টু 1, অর্থাৎ 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন মানে কত বোঝাচ্ছে? 2 গ্রাম হাইড্রোজেন দাঁড়াচ্ছে হচ্ছে 1 মোল হাইড্রোজেন। এবার আমরা জানি কি 1 মোল কোনো গ্যাসে আণবিক সংখ্যা মানে অণুর সংখ্যা কত হয়? 1 মোল কোনো গ্যাসে অণুর সংখ্যা হয় হচ্ছে হলো 6.023 বা 022 ইন্টু 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 মোলে যদি এতগুলো হয়, বাকি যেসব আছে নাইট্রোজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন, এদের কত করে আছে? 0.25 মোল, 0.39 মোল, 0.5 মোল, অর্থাৎ সবগুলোই 1 মোলের থেকে কম আছে। 1 মোল কে আছে? শুধুমাত্র হাইড্রোজেনেরই 1 মোল আছে। তার মানে 2 গ্রাম হাইড্রোজেনে ওই অনুসংখ্যা থাকবে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, আর বাকিগুলো কি থাকবে? এই অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10⁻23 থেকে কম সংখ্যক পরিমাণে হচ্ছে অনুসংখ্যা থাকবে। তার মানে সর্বাধিক অণু কার মধ্যে আছে? সেটা হচ্ছে হাইড্রোজেনের মধ্যে। 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যেই সর্বাধিক সংখ্যক অণু আছে। তারপরে বলছে কোন ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ সবকটিই দেখা যায়। কার মধ্যে দেখা যায়? সেটা হচ্ছে কঠিনের মধ্যেই দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ তিনটেই দেখা যায়। কারণ গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়, আর তরলের ক্ষেত্রেও শুধুমাত্র আয়তন প্রসারণই হয়। কাচের মধ্য দিয়ে কোন বর্ণের আলোর বেগ সর্বাধিক? যতগুলি আলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি বেগে যায় হচ্ছে হলো লাল বর্ণ, তাই কাচের মধ্য দিয়ে লাল বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি হয়।
রেটিনার যে অংশে চক্ষু স্নায়ু অর্থাৎ অপটিক স্নায়ু যুক্ত থাকে সেটি হচ্ছে হলো অন্ধবিন্দু, কারণ অন্ধবিন্দুতে কোনো আলোক সংবেদী কোষ নেই আর ওখানেই স্নায়ুটি যুক্ত থাকে। তারপরে বলছে যে দুটি রোধ সমান্তরালে যুক্ত, রোধ দুটি 100 ওহম ও 200 ওহম, এদের ক্ষমতার অনুপাত কত হবে? এবার আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু, যেহেতু সমান্তরাল সমবায় তার মানে ভি হচ্ছে এদের সমান ধ্রুবক, তাহলে ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি যদি এখানে ধ্রুবক হয় তাহলে কি দাঁড়ায়? পি সমানুপাতিক 1/r, কারণ সমান্তরাল সমবায় আমরা কি জানি ওই বিভবের মান ধ্রুবক হয়ে যায়। তাহলে পি সমানুপাতিক 1/r, তাহলে সূত্রটাকে আমরা কি লিখতে পারি? P1/P2, যেহেতু আর ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে তাহলে উপরে চলে যাবে R2/R1। তাহলে R2-র মান কত দিয়েছে? 200, আর R1-এর মান দিয়েছে হচ্ছে 100, তাহলে কত আসছে? 2:1। তার মানে ক্ষমতার অনুপাত হবে হচ্ছে হলো 2:1। তারপরে আছে কি ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ কত হবে? হ্যাঁ, H ইজ ইকুয়াল টু কি I²RT। তাহলে এখানে বলছে রোধ আর সময়কে স্থির করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটাও ধ্রুবক হয়ে যাবে, এটাও ধ্রুবক হয়ে যাবে। তাহলে থাকবে কি শুধুমাত্র H সমানুপাতিক I²। তাহলে কি দাঁড়াচ্ছে? H1/H2 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে I1² বাই হচ্ছে I2²। তাহলে আমি যদি এখানে ব্যবহার করি হচ্ছে I1 কত দেওয়া ছিল? হ্যাঁ, I1-এর মান যদি আমি শুধুমাত্র I ধরে নিই তাহলে প্রবাহ মাত্রা 3 গুণ, অর্থাৎ I2-র মান পরে হয়ে গেছে হচ্ছে 3I। তাহলে এটা কি হবে? H1/H2 দাঁড়াবে কত? I/3I হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? H1/H2 দাঁড়াচ্ছে হচ্ছে I²/9I²। তাহলে I² কাটা গেল, তাহলে H9H1 কোনাগুনি গুণ করলে ইজ ইকুয়াল টু H2। তার মানে কি হচ্ছে যে উৎপন্ন তাপ, অর্থাৎ পরে যেটা উৎপন্ন তাপ সেটা আগের তাপের 9 গুণ দাঁড়াচ্ছে। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে পুরনো জিনিসের বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? সেটি হচ্ছে C14, অর্থাৎ কার্বন-14, যেটি একটি কার্বনের রেডিও অ্যাক্টিভ রূপভেদ। ঠিক আছে, তারপরে বলছে পারমাণবিক গঠন অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক, এটা কোশ্চেনটা একটু ভুল তুলেছি, সেটা হবে হচ্ছে পারমাণবিক ভর অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক, এটা গঠন হবে না, এটা হবে ভর। পরমাণু ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম, এই তত্ত্ব প্রস্তাব করেন কে? এই তত্ত্ব প্রস্তাব করেন হচ্ছে বিজ্ঞানী মোজলে নিজের ওই এক্স রশ্মি বর্ণালীর পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, বলছে কোন যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সর্বাধিক? যতগুলি দেওয়া আছে তার মধ্যে NaCl একমাত্র হচ্ছে তড়িৎযোজী যৌগ, আর তড়িৎযোজী যৌগের কি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সর্বাধিক হয়, অর্থাৎ সমযোজী যৌগের থেকে বেশি হয়। তারপরে আছে হচ্ছে কপার পাতে তড়িৎ বিশোধনে ব্যবহৃত ধনাত্মক ইলেকট্রোডে কী নেওয়া হয়? তার মানে কি একটা তড়িৎ বিশোধন যখন করা হয় তখন ধনাত্মক যে মানে ওই তড়িৎদ্বারটা থাকে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হলো অ্যানোড, আর ঋণাত্মক যেটা থাকে সেটা থাকে হচ্ছে হলো ক্যাথোড। এবার যেহেতু বলছে ধনাত্মকে, তার মানে কি অ্যানোডে আমাদের কোনটা আছে? অ্যানোডে কী নেওয়া হয়? যেহেতু অ্যানোডটাই হচ্ছে আমাদের ওই কী বলে তড়িৎ বিশ্লেষণের মধ্যে চলে আসে ভেঙে গিয়ে, আর ক্যাথোডটা কী হয়? মোটা হতে থাকে বা ওখানে গিয়ে এই সব ধাতুগুলো জমতে থাকে, তার মানে অ্যানোডে নেওয়া হচ্ছিল অবিশুদ্ধ কপার পাত। ঠিক আছে, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় সেটি হলো কি? অ্যামোনিয়া। নেসলার বিকারকের সংকেত কি? K2HgI4। এর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া কি উৎপন্ন হয়? বাদামি বর্ণ সৃষ্টি করে, যার জন্য অ্যামোনিয়াকে তখন শনাক্ত করা যায়। থার্মিট পদ্ধতিতে প্রাপ্ত কোন ধাতু নিষ্কাশন সম্ভব নয়? যতগুলি অপশন দেওয়া আছে তার মধ্যে ক্যালসিয়ামেরই একমাত্র থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা সম্ভব নয়। প্রাপ্ত কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বিবর্ণ করে? এবার যতগুলি যৌগ দেওয়া আছে তার মধ্যে C2H4 হচ্ছে একমাত্র অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত যৌগের মধ্যে ব্রোমিন যদি বিক্রিয়া করা হয়, ব্রোমিন আর CCl4, তাহলে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে হলো CH2, সিঙ্গেল বন্ড CH2, আর এই দুটো ব্রোমিন, এখানে দুটো ব্রোমিন উৎপন্ন হয় যেটা এই বন্ডটাকে ভেঙে দুটো কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়ে যায়, ব্রোমিন, আর এখানে একটা ব্রোমিন ঢোকে। ঠিক আছে, তার মানে কি ব্রোমিনই একমাত্র অসম্পৃক্ত, অর্থাৎ ইথিলিনই একমাত্র অসম্পৃক্ত, এবং এই হচ্ছে ব্রোমিন জলের রঙকে নষ্ট করার মতো ক্ষমতা রাখে। তারপরে বলছে হচ্ছে ফায়ার আইস কি, অথবা সৌরকোষের একটি ব্যবহার। এবার ফায়ার আইস কি? ফায়ার আইস হচ্ছে হলো মিথেন হাইড্রেট।
ফায়ার আইস কি, সেটি হচ্ছে হলো মিথেন হাইড্রেট। আর এর সংকেত কি দ্বারা, মিথেন হাইড্রেটের সংকেত দ্বারা হচ্ছে হলো 4CH4.23H2। এটাকে ফায়ার আইস বা আগুনের বরফ বলা হয়, কারণ এটি দেখতে অনেকটা বরফের মতো এবং উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় গঠিত হয়। এটি একটি সম্ভাব্য ভবিষ্যতের শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। তারপর বলছে সৌরকোষে একটি ব্যবহার হলো কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা। হ্যাঁ, এটাও হতে পারে। এমনকি আমাদের বাড়িতে এখনকার দিনে গ্রামাঞ্চলে দেখা যায় কি, যে বাড়িতে বিদ্যুৎ মানে লাইট জ্বালানোর জন্য বা অন্যান্য কাজের জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে কে? ট্রোপোস্ফিয়ার, কারণ এখানেই আবহাওয়ার পরিবর্তন হয়, এখানেই বায়ু চলাচল করতে পারে। তাই ট্রোপোস্ফিয়ারে হচ্ছে উষ্ণতা ও জলচক্রের পরিবর্তন দেখা যায়। পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কী হয়? লেখচিত্রটি দেখতে হয় হচ্ছে এরকম, পি আর নিচে হচ্ছে হলো 1/v। এটি দেখতে হয় কি মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এটি দেখতে হয় হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে আছে হচ্ছে স্থির উষ্ণতায় PVV লেখচিত্রটি ভি অক্ষের সমান্তরাল। হ্যাঁ, PVV সেটি দেখতে হয় কেমন, পিভি ভার্সেস হচ্ছে ভি। এটি দেখতে হয় হচ্ছে ভি এখানে ধ্রুবক থাকে, তাই সরি পিভি হচ্ছে ধ্রুবক থাকে আর ভিটা হচ্ছে পরিবর্তনশীল রাশি, তাই এটা এরকম দেখতে হয়, অর্থাৎ ভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। তার মানে এটি হবে হচ্ছে সত্য। শূন্যস্থানে তাপ পরিবাহিতা শূন্য হয় কেন? শূন্যস্থানে কি হয়, কোনো কণা থাকে না, তাই পরিবহন ও সংবহন সম্ভব নয়, তাই শুধুমাত্র বিকিরণের মাধ্যমেই তাপ সংবহন হয়, সঞ্চালন হয়, তাই এই শূন্যস্থানে তাপ পরিবাহিতাকে শূন্য বলা হয়। কোনো দর্পণের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? হ্যাঁ, উত্তল দর্পণই একমাত্র যেখানে ওই প্রতিবিম্বটা কি বলে ছোট এবং অসৎ প্রকৃতির হয়। ঠিক আছে, নীল আলোতে লাল রঙের জবা ফুলকে কী দেখাবে? নীল আলোতে লাল রঙের জবা ফুলকে কালো দেখাবে, কারণ ওই নীল আলো কী করবে, একমাত্র নীল রং ছাড়াই অন্যান্য সব রঙকেও শোষণ করে নিতে পারে, একমাত্র নীল রঙকেও ওই কী বলে প্রতিফলন করতে পারে। তো এখানে কি হচ্ছে, যেহেতু নীল আলোতে আমি লাল রঙের জবা ফুলকে দেখছি, এবার ওই আলোটা কী করবে, লাল রঙের জবা ফুলের লাল আলোটিকেও শোষণ করে নেবে, তার ফলে এটি কী দেখাবে, কালো দেখাবে জবা ফুলটি। ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ফিউজ তারের উপাদান কী কী? ফিউজ তারের উপাদান হচ্ছে হলো টিন আর হচ্ছে সীসা। এরপরে কোশ্চেনটা কী আছে, যে 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 20 ওহম রোধের মধ্য দিয়ে 10 মিনিট প্রবাহিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? আমরা কি জানি যে H ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর টি। আই হচ্ছে কি প্রবাহ মাত্রা, তাহলে 3 স্কোয়ার ইন্টু হচ্ছে আর হচ্ছে ওহম 20 ইন্টু টি হচ্ছে সময়। এবার এখানে হচ্ছে 10 মিনিট, তার মানে এটাকে সেকেন্ডে নিয়ে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। এবার তাহলে এটা কত হবে, 3 তিরিখে 9 ইন্টু হচ্ছে হলো 20 ইন্টু হচ্ছে 600, তাহলে কত দাঁড়াচ্ছে, 9 দুগুণে হচ্ছে 18 আর হচ্ছে 9 দুগুণে 18 আর 6 18 হয় হচ্ছে হলো 108, 6 18 108 আর হচ্ছে টোটাল 1 2 3 শূন্য, তার মানে এত জুল হচ্ছে শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ 1,08,000 জুল শক্তি এখানে তাপমাত্রা এখানে উৎপন্ন হবে। ঠিক আছে, এবার আছে হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। নিউক্লিয় বল হলো আধান নিরপেক্ষ। হ্যাঁ, এটি সত্য, কারণ নিউক্লিয় বল প্রোটনের উপরেও যেভাবে কাজ করে নিউট্রনের উপরেও কাজ করে, নিউট্রনের মধ্যেও থাকে, প্রোটন নিউট্রনের মধ্যেও থাকে। ঠিক আছে, তো এর জন্য এটি হচ্ছে একটা আধান নিরপেক্ষ। থাইরয়েডের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে হলো আয়োডিন 131, এই আইসোটোপটি ব্যবহার করা হয়। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য কি? ক্ষুদ্রতম চ্যালকোজেন গ্রুপ কোনটি? গ্রুপ 16কে বলা হয়। তার মানে ওখানে কে কে থাকে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এবার তার মধ্যে সবচেয়ে উপরে কে থাকে? অক্সিজেন। আর গ্রুপের ওপর থেকে নিচে গেলে কি হয়? আকার বড় হয়, তার মানে একদম উপরে হচ্ছে অক্সিজেন, তাই ক্ষুদ্রতম চ্যালকোজেন হচ্ছে অক্সিজেন। একটি ধাতু যা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় সেটি হচ্ছে এফি। জিঙ্ক, এফি এই দুটোকেই হলো কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌল কোনটি? সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন হচ্ছে হলো ফ্লুরিন। মানে আর হচ্ছে চ্যালকোপাইরাইটস যে ধাতুর আকরিক সেটি হচ্ছে হলো কপারের। এবার আছে একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস 2,8,1 হলে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে? এটি গঠন করবে হচ্ছে হলো তড়িৎযোজী যৌগ, কারণ 2,8,1 যে শেষ ইলেকট্রনটি আছে, শেষ কক্ষপথে ইলেকট্রনটি
ওটাকে যদি আমি বের করে দিই তাহলে 2,8 হচ্ছে, যেটা হচ্ছে নিয়ন গ্যাস অর্থাৎ একটি নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু বিন্যাস লাভ করছে। তার ফলে কি ওটা সুস্থিত হয়ে যাবে, তাই ওই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াই সুবিধা হবে, তাই এটি একটি তড়িৎদ্বৈত যৌগ গঠন করবে। তারপরে বলছে সত্য মিথ্যা C2H6 অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা। C2H6 অণুতে সমযোজী বন্ধন কটা থাকে? C2H6 অর্থাৎ C, দুটো C, হাইড্রোজেন এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা। তো সমযোজী বন্ধন কটা হচ্ছে? সমযোজী বন্ধন হলো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা। তাই সমযোজী বন্ধনের সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 7টি। এরপরে আছে যে H+, অ্যালুমিনিয়াম 3+, কপার 2+, ক্যাটায়নগুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? আচ্ছা, হচ্ছে যে H+, এরপরে কোশ্চেন আছে যে H+, অ্যালুমিনিয়াম 3+, কপার 2+, ক্যাটায়নগুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? এবার এদের মধ্যে কি হয়, কপার 2+ই সবার আগে ক্যাথোডে মুক্ত হয়, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে, আর কপার 2+ হওয়ার কারণ কি, এ হচ্ছে মানে এর বিজারণ বিভব হচ্ছে সবচেয়ে বেশি, তাই এটি সবার আগে গিয়ে ওই কেবল ক্যাথোডে গিয়ে মুক্ত হয়ে যায়। অ্যানোড মাঠ কথাটির কোন ধাতুর বিশুদ্ধিকরণের সঙ্গে যুক্ত? এটি হচ্ছে তামার বিশুদ্ধিকরণের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে অ্যানোড মাঠ কোনটি, ওই তামার যখন বিশুদ্ধিকরণ করা হয় তখন অ্যানোডের মানে অ্যানোড যে অবিশুদ্ধ অ্যানোডটা থাকে সেটার থেকে কপার তো ভেঙে তরল বিশ্লেষ্যতে এসে পড়ে, কিন্তু যে অবিশুদ্ধিগুলি থাকে সেগুলো কি হয়, এই নিচে একটি মসলিনের থলি রাখা থাকে যার মধ্যে গিয়ে জমা হয়। তাহলে এই ওই অ্যানোড মাঠের মধ্যে কি হয়, প্রচুর গুরুত্বপূর্ণ ধাতু যেমন সোনা, রূপা, প্ল্যাটিনাম এই ধাতুগুলো পাওয়া যায়। তো এইভাবে হচ্ছে তামার বিশোধনের সময় অ্যানোড মাঠের সৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে ধাতুর মধ্য দিয়ে ড্যাশ তড়িৎ পরিবহন করে, কি উত্তর হবে হচ্ছে ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এখানে ইলেকট্রন বলার থেকে মুক্ত ইলেকট্রন বলাটাই ভালো হয়, ঠিক আছে। মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? সেটি হচ্ছে প্রথমে NO উৎপন্ন হয়, তারপর সেখান থেকে NO2 উৎপন্ন হয়, ঠিক আছে। অর্থাৎ নাইট্রোজেন প্রথমে হচ্ছে নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপরে বলছে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ কি? অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থটির নাম হচ্ছে NH4Cl। NH3+ হচ্ছে HCl উৎপন্ন করে হচ্ছে NH4Cl। এই বিক্রিয়াটি দুটো গ্যাসের সমন্বয়ে উৎপন্ন কঠিন পদার্থ, এরকম কোশ্চেন দিয়েও আসতে পারে, ঠিক আছে। কারণ অ্যামোনিয়া একটি গ্যাস, HCl একটি গ্যাস, আর NH4Cl হচ্ছে একটি কঠিন পদার্থ, ঠিক আছে। এবার আছে হচ্ছে অ্যামোনিয়া বায়ুর থেকে ভারী, এটি হবে হচ্ছে মিথ্যা, কারণ অ্যামোনিয়ার আপেক্ষিক ভর হচ্ছে আপেক্ষিক আণবিক ভর 17 আর বায়ুর আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 29। যদি এদের আমি বাষ্প ঘনত্ব বার করি তাহলে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব দ্বারা হচ্ছে 8.5 আর বায়ুর বাষ্প ঘনত্ব দ্বারা 14.4 এরকম। তাহলে কে হচ্ছে ভারী হচ্ছে, সেটা হচ্ছে বায়ু হচ্ছে ভারী হচ্ছে আর অ্যামোনিয়া হচ্ছে হালকা, তাহলে অপশনটি হচ্ছে মিথ্যা হবে। প্রদত্ত যৌগটিতে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেতটি লেখো। কি যৌগটি দেওয়া ছিল হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড মানে কি CH3CHO, তার মানে কার্যকরী গ্রুপ কি অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে। ঝালাইয়ের কাজে তাপ উৎপাদক জ্বালানি হিসেবে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? সেটি হচ্ছে অ্যাসিটিলিন। কী হিসাবে ব্যবহার করা হয়? অক্সি অ্যাসিটিলিন শিখা হিসাবে, যার উষ্ণতা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তাহলে এখানে আমাদের টেস্ট পেপারে এই স্কুলটি শেষ হলো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর সামনেই মাধ্যমিক পরীক্ষা চলে আসছে, তো ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে।